ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে তোমাদের ইউনিট 3 এর মধ্যে দেখবে তোমরা যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বলে পার্ট আছে। এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পার্ট থেকে তোমাদের 7 মার্কস থাকবে। বুঝতে পেরেছো, এক্সামে তোমাদের 7 মার্কসের এমসিকিউ আসবে, 7টা এমসিকিউ আসবে। এবার ব্যাপার হচ্ছে এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে চ্যাপ্টার কোনগুলো পড়বে তোমরা দেখবে, বইতে দেখবে তোমরা অন্তর্কলজের ব্যাখ্যা বলে চ্যাপ্টার আছে, স্পর্শক ও অভিলম্ব, বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক, আর চরম ও অবমান। এই 4টা চ্যাপ্টার তোমাদের পড়বে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ যে পার্ট আছে সেই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের পার্টের মধ্যে পড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আজকের এই ক্লাসে আমি তোমাদের স্পর্শক ও অভিলম্ব বোঝাবো। তো তোমরা দেখো, স্পর্শক ও অভিলম্ব মানে ইংলিশে বলবো ট্যানজেন্ট ও নর্মাল। দেখো, স্পর্শককে ইংলিশে বলবো হচ্ছে ট্যানজেন্ট, আর অভিলম্বকে ইংলিশে বলবো হচ্ছে নর্মাল। বুঝতে পেরেছো? এবার দেখো, ট্যানজেন্ট আর নর্মাল বলতে কি বোঝায়? ট্যানজেন্ট আর নর্মাল, যে কোনো বক্ররেখা যদি আমরা অঙ্কন করি, যে কোনো বক্র, এটা যে কোনো বক্র হতে পারে। এবার এই যে কোনো বক্রের কোনো বিন্দুতে, যে কোনো বক্রের কোনো বিন্দুতে, কোনো বিন্দু বলতে এইরকম কোনো বিন্দু, এই কোনো বিন্দুতে স্পর্শক মানে কি বোঝায়? এই কোনো বিন্দুতে স্পর্শক মানে বোঝাবে শুধু এই বিন্দু, এই বক্রকে এই বিন্দুতেই স্পর্শ করবে, অন্য কোনো বিন্দু দিয়ে, এই বক্রের অন্য কোনো বিন্দু দিয়ে যাবে না। এটাই হচ্ছে স্পর্শক। স্পর্শক মানে হচ্ছে একটা সরল রেখা। স্পর্শক মানে হচ্ছে কি? সরল রেখা। যদি কোনো বৃত্তের স্পর্শক অঙ্কন করি আমরা, কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক মানে বোঝায় একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যাবে, কিন্তু এই বৃত্তকে অন্য কোনো বিন্দুতে আর স্পর্শ বা ছেদ করবে না, শুধু একটা বিন্দু দিয়েই যাবে। এটাকে আমরা বলবো এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। বুঝতে পেরেছো? স্পর্শক ওই বৃত্তের, মানে শুধু বৃত্ত বলবো না, যে কোনো বক্রের ক্ষেত্রে কোনো বিন্দুতে স্পর্শক মানে ওই বক্রকে শুধু ওই বিন্দুতেই স্পর্শ করবে। স্পর্শক যদি আমরা এভাবে আঁকি, এখানে দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে, বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, এটাকে আমরা স্পর্শক বলবো না, ট্যানজেন্ট বলবো না, এটাকে ছেদক বলবো, বা সেকেন্ড, ইংলিশে বলে সেকেন্ড বা ছেদক। ঠিক আছে, স্পর্শক হচ্ছে এরকম কোনো বিন্দুতেই স্পর্শ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরকম দেখো, এরকম যদি আমরা এই বক্রের এই বিন্দুতে স্পর্শ অঙ্কন করি তাহলে কেমন দেখাবে? এই বক্রের এই বিন্দুতে স্পর্শককে দেখাবে এরকম। এটা হচ্ছে স্পর্শক। ঠিক আছে, এটা হচ্ছে এই বক্রের, এই বক্ররেখার এই কার্ভের এই বিন্দুতে স্পর্শক বা ট্যানজেন্ট, স্পর্শক। বুঝতে পারলে? এবার অভিলম্ব বা নর্মাল, কোনো বিন্দুতে অভিলম্ব মানে বোঝাবে, নর্মাল মানে বোঝাবে ওই বিন্দুতে ট্যানজেন্টের উপর লম্ব থাকবে, এই বিন্দুতে ট্যানজেন্টের উপর লম্ব থাকবে। ট্যানজেন্টের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, পারপেন্ডিকুলার অঙ্কন করি, তাহলে সেটা এরকম হবে। তো এই বিন্দুতে, এই বৃত্তের এই বিন্দুতে এই সরলরেখাকে বলবো হচ্ছে অভিলম্ব। বুঝতে পেরেছো? অভিলম্ব বা নর্মাল। এইটুকু তোমরা আগের থেকে জানো, ক্লাস 10 তোমরা পড়েছো, স্পর্শক বলে চ্যাপ্টার ছিল, সেই স্পর্শক চ্যাপ্টারে তোমরা পড়েছো, তোমরা জানো স্পর্শক অভিলম্ব। এবার দেখো আমরা এখানে কি করব, এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা স্পর্শকের সমীকরণ বের করব। স্পর্শকের সমীকরণ বা ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এই যে স্পর্শক আছে, এই স্পর্শকের সমীকরণ বের করব আর অভিলম্বের সমীকরণ বের করব। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ বের করব আর অভিলম্বের সমীকরণ বের করব। তো তোমরা দেখতে থাকো যে স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ বের করার নিয়ম কি, সেটা আমি এখন তোমাদের থিওরি বোঝাবো, তোমরা দেখো। আমি ফার্স্ট এখানে স্পর্শকের সমীকরণকে ডিরাইভ করব। দেখো কিভাবে আসলো, আর স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণকে আমি ফার্স্ট এখানে ডিরাইভ করব কিভাবে আসলো, তারপরে তোমরা সেই ফর্মুলা আসবে, সেই ফর্মুলা দিয়ে তোমরা অঙ্ক করতে পারবে। ঠিক আছে, এবার ফর্মুলা কিভাবে আসলো সেটাকে আমি দেখাচ্ছি। দেখো, তো আমরা কোনো বক্র বা কার্ভের স্পর্শক বের করবো, তাই তো? কোনো বক্র বা কার্ভের স্পর্শকের সমীকরণ বের করবো। তো আমরা ধরে নিলাম সে বক্র হচ্ছে আমাদের, বা কার্ভ হচ্ছে আমাদের y = fx, হচ্ছে আমাদের কার্ভ। আমরা এই কার্ভের কোনো একটা পয়েন্ট x, y হতে পারে। দেখো সেই পয়েন্টে x, y পয়েন্টে আমরা স্পর্শক বের করব। ধরলাম এটা হচ্ছে আমাদের যে কোনো কার্ভ, y = fx কার্ভের কোনো বিন্দু, এটা হচ্ছে কোনো বিন্দু, এই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বের করব। ঠিক আছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক কিছু হবে, ধরলাম এটা p বিন্দু x, y। ঠিক আছে, p বিন্দু x, y। এবার এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করার আগে আমরা কি করব, p এর কাছাকাছি কোনো একটা বিন্দু নিব, p বিন্দুর কাছাকাছি কোনো একটা বিন্দু আমরা নিব। এখানে p বিন্দুর কাছাকাছি আমরা বিন্দু নিলাম, ধরলাম এটা হচ্ছে p বিন্দুর কাছাকাছি, একটু দূরেই নিলাম, এখানে দেখাচ্ছি দূরে, খুব কাছে নিলে তো বুঝতেই পারবে না। ঠিক আছে, তো ধরে নাও এটাই হচ্ছে p এর খুব কাছের বিন্দু, সেই বিন্দুকে নাম দিলাম q।
এখানে এই স্থানাঙ্ককে আমরা x1 y1 হিসেবে ধরতে পারি, ধরলাম এই স্থানাঙ্ক হচ্ছে x1 y1, ঠিক আছে, ধরে নাও এই স্থানাঙ্ক হচ্ছে x1 y1। এবার যেহেতু কিউ হচ্ছে পি এর কাছের বিন্দু, তাহলে কিউ বিন্দুর জন্য এই এক্স এর মান সামান্য বৃদ্ধি পাবে, আর কিউ বিন্দুর জন্য সামান্য বৃদ্ধি পাবে বা হ্রাসও পেতে পারে, মানে সামান্য পরিবর্তন হবে। ধরলাম পরিবর্তন হলো ডেল x1, ঠিক আছে। এবার কিউ বিন্দুর জন্য এই x1 এর মান পরিবর্তন হয়ে হলো কত, ডেল x1। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কের জন্য এক্স এর মান কত হবে, x1 প্লাস ডেল x1, বুঝতে পেরেছো, x1 প্লাস ডেল x1। একই রকম ভাবে y এর মান সামান্য পরিবর্তন হবে, তো y এর মান y1 ছিল, পরিবর্তন মনে করো ডেল y1, তাহলে লিখতে পারবো y1 প্লাস ডেল y1, এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এবার PQ কে যদি আমরা যুক্ত করে দিই, PQ কে যদি আমরা যুক্ত করে দেই, তাহলে আমরা এরকম পাবো, এটা হচ্ছে PQ। তো PQ কি স্পর্শক হবে? PQ স্পর্শক হবে না, PQ হবে এই বক্রের জ্যা, ঠিক আছে, জ্যা হবে। তো এবার আমরা কি করব, কিউ বিন্দুকে কাছে নিয়ে আসবো, পি এর কাছে নিয়ে আসবো। কিউ বিন্দুকে যদি আমরা পি এর কাছে নিয়ে আসতে চাই, কিউ বিন্দুকে যদি পি এর কাছে নিয়ে আসতে চাই, অর্থাৎ এই ডেল x1 এর মানকে আমাদের কমাতে হবে, মানে যেটুকু পরিবর্তন x1 এর যেটুকু পরিবর্তন, সেই পরিবর্তনকে আমাদের কমাতে হবে। কমাতে কমাতে যদি আমরা জিরোর খুব কাছে নিয়ে আসি, প্রায় জিরো, তাহলে বলতে পারবো কিউ বিন্দু প্রায় পি এর উপর চলে আসবে, তাই তো। কিউ বিন্দু যদি আমরা ডেল x1 কে কমাতে থাকি, ডেল x1 কে যদি আমরা টেন্ডস টু জিরো করতে থাকি, তাহলে আমরা বলবো যে কিউ বিন্দু প্রায় পি এর উপর চলে আসবে। তো তার আগে আমরা কি করব, PQ সরলরেখার সমীকরণ বের করবো। দেখো PQ সরলরেখার সমীকরণ, PQ সরলরেখার সমীকরণ, দুটো বিন্দু আছে, একটা হচ্ছে পি বিন্দু, একটা হচ্ছে কিউ বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 প্লাস ডেল x1, y1 প্লাস ডেল y1। যদি আমরা PQ সরলরেখার সমীকরণ বের করি, ক্লাস 11-এ তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছো, দুই বিন্দু আকারে আমরা সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি। দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ হচ্ছে, দেখো y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, ক্লাস 11-এ পড়েছো। তো y মাইনাস y1 মানে আমরা এই y1 কেই ধরতে পারি, y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। দেখো y1 মাইনাস y2 মানে কত, y1 প্লাস ডেল y1, মাইনাস দিয়েছি তাই এখানে y1 মাইনাস ডেল মাইনাস y1 মাইনাস ডেল y1, ঠিক আছে, বাই x1 মাইনাস x2। x1 কত, x1ই আসে, x2 কত, x2 মানে হচ্ছে x1 প্লাস ডেল x1, x1 সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস হবে ডেল x1। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু, আমরা y1 ক্যান্সেল করতে পারছি, y1 x1 মাইনাস ডেল y1 বাই মাইনাস ডেল x1, মাইনাস কেটে যাবে, কি থাকবে, ডেল y1 বাই ডেল x1। এটা হচ্ছে আমাদের PQ সরলরেখার সমীকরণ। তো PQ এখানে এখনো স্পর্শক না, PQ স্পর্শক এখনো না, যেহেতু দুটো বিন্দুতে এই বক্রকে ছেদ করেছে, তাই PQ স্পর্শক না, PQ হচ্ছে জ্যা, ঠিক আছে, জ্যা বলতে পারি। আর সম্পূর্ণ সরলরেখাটিকে আমরা ছেদক বলতে পারি। PQ অংশটুকু হচ্ছে জ্যা, আর সম্পূর্ণ সরলরেখাটা হচ্ছে ছেদক বা সেকেন্ড, আর PQ হচ্ছে জ্যা মানে কর্ড, বুঝতে পেরেছো। এবার এই PQ কেই আমরা স্পর্শক বানাবো। PQ কে যদি আমরা স্পর্শক বানাতে চাই, তাহলে কিউ বিন্দুকে আমাদের এখানে কাছে নিয়ে আসতে হবে, কিউ বিন্দুকে আমাদের পি এর কাছে নিয়ে আসতে হবে। কিউ বিন্দু যখন সরে আসবে পি এর কাছে, প্রায় পি এর উপরেই চলে আসবে। কিউ বিন্দু যদি প্রায় পি এর উপর চলে আসে, তাহলে এই PQ সরলরেখা দেখতে কেমন হবে, ভালো করে বোঝো। কিউ বিন্দুকে যদি আমরা এরকম কোনো জায়গায় নিয়ে আসি, তাহলে সরলরেখা একটু চেঞ্জ হয়ে যাবে, পি বিন্দু যেখানে ছিল সেখানেই আসে। কিউ বিন্দুকে যদি এখানে নিয়ে আসি, সরলরেখা একটু চেঞ্জ হয়ে যাবে, সরলরেখার মানে দিক একটু চেঞ্জ হয়ে যাবে এদিকে, ঠিক আছে। এবার কিউ বিন্দুকে যদি এখান থেকে আবার কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসতে আসতে প্রায় পি এর উপর নিয়ে আসি, তাহলে এই PQ সরলরেখা দেখতে হয়ে যাবে এরকম। তাহলে PQ সরলরেখা দেখতে হবে এরকম, বুঝতে পেরেছো, PQ সরলরেখা দেখতে হবে এরকম। আর তখনই আমরা এই সরলরেখাকে স্পর্শক বলতে পারবো, যেহেতু শুধু পি বিন্দুতেই স্পর্শ করেছে, বক্রের শুধু পি বিন্দুতেই স্পর্শ করেছে। তাহলে আমাদের এই PQ হচ্ছে, এখন যদি কিউ বিন্দুকে আমরা প্রায় পি এর উপর নিয়ে আসি, তাহলে PQ দেখতে এরকম হবে। এই এটুকুই আমরা বলবো হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট, ঠিক আছে, স্পর্শক বলবো বা ট্যানজেন্ট বলবো।
এবার এই কিউ বিন্দু এই কিউ বিন্দু পি এর উপর কখন আসবে? এই কিউ বিন্দু পি এর উপর আসবে কখন? যদি আমরা ডেল এক্স ওয়ান কে খুব ছোট করি, জিরোর খুব কাছাকাছি করি। যদি আমরা ডেল এক্স ওয়ান কে টেন্স টু জিরো করে দেই, ডেল এক্স ওয়ান মানে এক্স ওয়ান এর বৃদ্ধি যদি আমরা নাই করি, তাহলে কি কিউ বিন্দু ওখানে যাবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান প্লাস ডেল এক্স ওয়ান প্রায় জিরো, তাহলে তো কিউ বিন্দু এখানেই থাকবে, তাই তো? অর্থাৎ কিউ বিন্দুকে এখান থেকে এখানে আসতে হলে আমাদের ডেল এক্স ওয়ান কে টেন্স টু জিরো করতে হবে। তো ডেল এক্স ওয়ান কে টেন্স টু জিরো করলেই পি কিউ আমাদের হয়ে যাবে স্পর্শক, বুঝতে পেরেছো? যদি আমরা ডেল এক্স ওয়ান কে টেন্স টু জিরো করে দিই তবেই পি কিউ হয়ে যাবে স্পর্শক। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ কি পাচ্ছি? আমরা স্পর্শকের সমীকরণ পাচ্ছি, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কখন হবে? এই সরলরেখায় ইকুয়েশন অফ ট্যানজেন্ট হয়ে যাবে কখন হবে? যদি আমরা ডেল এক্স ওয়ান কে টেন্স টু জিরো করে দেই, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু লিমিট ডেল এক্স ওয়ান টেন্স টু জিরো ডেল ওয়াই ওয়ান বাই ডেল এক্স ওয়ান। বুঝতে পারলে? আমরা যদি ডেল এক্স ওয়ান কে টেন্স টু জিরো করি, ডেল এক্স ওয়ান কে টেন্স টু জিরো করলে কিউ বিন্দু প্রায় পি এর উপর চলে আসবে, তখন পি কিউ এই বক্রের জ্যা হবে না, পি কিউ হবে এই বক্রের স্পর্শক। তাহলে লিমিট ডেল এক্স ওয়ান টেন্স টু জিরো ডেল ওয়াই ওয়ান বাই ডেল এক্স ওয়ান, এটাকেই আমরা বলি ডিওয়াই ডিএক্স। এটাই হচ্ছে আমাদের কি ডিওয়াই, এটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে ইকুয়েশন কি পেলাম? দেখো, ইকুয়েশন আমরা পেলাম y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। এবার যেহেতু y1 বাই ডেল x1 আসে, তার মানে আমরা বলবো এটা হচ্ছে x1 y1 বিন্দুতে dy dx, এটা হচ্ছে x1, y1 বিন্দুতে dy dx এর মান, তাই তো? যেহেতু এখানে ডেল y1 বাই ডেল x1 আসে, তাই বলবো এটা হলো ডেল y1 বাই ডেল x1, লিমিট ডেল x1 টেন্স টু জিরো ডেল y1 বাই ডেল x1, এটা হচ্ছে x1, y1 বিন্দুতে dy dx। তাহলে আমরা লিখবো dy dx at x1, y1, dy dx at x1, y1। এবার এই নিচে যে x মাইনাস x1 আসে, এটাকে রাইট সাইডে নিয়ে যাও। যদি এটাকে রাইট সাইডে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে x মাইনাস x1, ঠিক আছে? এই x মাইনাস x1 কে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে আমরা ইকুয়েশন পেলাম। এখানে ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন। কোশ্চেনে জাস্ট আমাদের বিন্দু দেওয়া ছিল x1, y1, আর কি যে বক্র ছিল এই বক্রের সমীকরণ দেওয়া ছিল। এই দুটো জিনিস দেওয়া থাকবে, বক্রের সমীকরণ দেওয়া থাকবে, কোন বিন্দুতে স্পর্শক নির্ণয় করব সেটা দেওয়া থাকবে। আমাদের x1, y1 বিন্দুতে স্পর্শক নির্ণয় করতে বলেছে, তো ইকুয়েশন হবে y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx at x1, y1 ইন্টু x মাইনাস x1। এখানে x আর y হচ্ছে এই বক্রের উপরে যে কোনো চলমান বিন্দু, x, y হচ্ছে বক্রের উপর কি কোনো চলমান বিন্দু, বুঝতে পেরেছো? চলমান বিন্দু। তো এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তোমরা এই লাইনকে ভালো করে অবজার্ভ করো, তোমরা এই লাইনকে ভালো করে অবজার্ভ করো। এটা কি y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কোনো বক্রের কোনো বিন্দুতে দুই বিন্দু আকারে y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে প্রবণতা। কোনো বক্রের দুই বিন্দু আকারে প্রবণতা বা নতিমাত্রা বা স্লোপ, ঠিক আছে? তো y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে প্রবণতা, আর এটার মান কত? dy বাই dx at x1, y1। তাহলে এই dy বাই dx at x1, y1, dy বাই dx at x1, y1, এটাকে আমরা এই বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বলবো। dy dx at x1, y1 এইটুকুকে আমরা বলবো এই যে y equals to fx বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্পর্শকের প্রবণতা বলবো আমরা dy বাই dx কে at x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, বুঝতে পেরেছো? এবার দেখো, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তোমাদের অঙ্ক করার জন্য শুধু তোমাদের এইটুকু জানতে হবে, এইটুকু, বাকি কিছু জানার দরকার নেই। তোমাদের অঙ্ক করার জন্য এইটুকু জানতে হবে। এবার কি করব আমরা? এবার আমরা অভিলম্বের সমীকরণ বের করব। অভিলম্ব হচ্ছে ওই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব, এটা হচ্ছে অভিলম্ব বা নরমাল, ঠিক আছে? স্পর্শক পি বিন্দুতে যদি অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলে, পি বিন্দু, তাহলে আমরা কি করব? স্পর্শকের উপর লম্ব এঁকে দেবো, এটাই হচ্ছে অভিলম্ব। এবার এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য অভিলম্বের আগে প্রবণতা বের করে নেব x1, y1 বিন্দুতে। অভিলম্বের প্রবণতা, এটা হচ্ছে অভিলম্ব ধরলাম আমরা। এই অভিলম্বের প্রবণতা বা স্লোপ হচ্ছে m। এবার দেখো,
এই বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব পরস্পর লম্ব, ঠিক আছে, এই বিন্দুতে কি স্পর্শক আর অভিলম্ব হচ্ছে কি পরস্পর লম্ব। এটুকু মুছে দিচ্ছি, দাঁড়াও। আমরা কি করলাম, আমরা এখানে অভিলম্বের প্রবণতাকে এম ধরে নিলাম। যেহেতু এই পি বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব পরস্পর লম্ব, তো দুটি লম্ব সরলরেখার শর্ত কি, তাদের দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের প্রবণতার গুণফল কি হয়, -1 হয়, তাই তো। প্রবণতার গুণফল হচ্ছে -1। তো দুটি সরলরেখা, আমরা স্পর্শকের প্রবণতা পেয়েছি কত, ডিওয়াই ডিএক্স এট x1 y1, অভিলম্বের প্রবণতা ধরেছি আমরা কত, এম। তো যেহেতু স্পর্শক আর অভিলম্ব পরস্পর লম্ব, তাহলে এই প্রবণতা দুটির গুণফল কত হবে, -1 হবে। তো আমরা কি লিখতে পারছি, সুতরাং m ইন্টু ডিওয়াই ডিএক্স এট x1 y1, m ইন্টু ডিওয়াই ডিএক্স এট x1 y1 ইকুয়ালস টু কত, -1। তাহলে m কত পাবো আমরা, m কত পাবো, এটাকে ডান দিকে নিয়ে যাব, dx বাই dy হয়ে যাবে, মাইনাস থাকবে dx বাই dy এট x1 y1, dx বাই dy এট x1 y1, m এর মান পেলাম। এটা হচ্ছে আমাদের অভিলম্বের প্রবণতা। স্পর্শকের p বিন্দুতে, p x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হচ্ছে dy dx এট x1 y1, আর p x1, y1 বিন্দুতে অভিলম্বের প্রবণতা হচ্ছে মাইনাস dx বাই dy এট x1 y1। তাহলে অভিলম্বের সমীকরণ কত হবে, বিন্দু p বিন্দু দেওয়া আছে, অভিলম্বের উপরের বিন্দু হচ্ছে p বিন্দু, তাই তো। তাহলে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এই সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব, এই সরলরেখার উপর একটা বিন্দু দেওয়া আছে p বিন্দু, আর এই সরলরেখার প্রবণতা দেওয়া আছে। তো আমরা বিন্দু প্রবণতা আকারে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো বিন্দু প্রবণতা আকারে অভিলম্বের সমীকরণ কি, ফর্মুলা হচ্ছে আমাদের কোন বিন্দু x1 y1, কোন বিন্দু x1 y1 আর প্রবণতা যদি m হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তার মানে x1 y1 বিন্দুগামী এবং m প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তোমরা 11-এ পড়েছো এগুলো। তাহলে এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই সরলরেখা মানে অভিলম্বের সমীকরণ বের করব। তো p বিন্দুর স্থানাঙ্ক কত, x1, y1, তাহলে অভিলম্বের সমীকরণ কত হবে, y মাইনাস y1 ইকুয়ালস টু m, m মানে কত, প্রবণতা। প্রবণতা কি বের করেছি, মাইনাস dx বাই dy, মাইনাস dx বাই dy এট x1, y1 ইন্টু x মাইনাস x1, x মাইনাস x1। তাহলে তোমরা ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ p x1, y1 বিন্দুতে, আর এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ p x1, y1 বিন্দুতে। পার্থক্য শুধু এখানে dy dx at x1 y1 থাকবে, আর এখানে মাইনাস dx বাই dy at x1 y1 থাকবে। বুঝতে পেরেছো? তোমাদের শুধু এই দুটো জিনিস মাথায় রাখতে হবে বাস, স্পর্শকের সমীকরণ কত, অভিলম্বের সমীকরণ কত, স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, এই দুটোই তোমরা মাথায় রাখবে। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। একটা এক্সাম্পল নিচে দেখো, মনে করো তোমাদের বক্র দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়ালস টু 2x স্কয়ার 2x কিউব প্লাস 3x। তোমাকে বললো এই বক্রের কোনো একটা বিন্দু 2,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা কিভাবে নির্ণয় করব, আমরা এখানে ফার্স্টে dy dx বের করব, dy dx বের করলাম, ঠিক আছে। dy dx ইকুয়ালস টু কত হবে, dy dx হবে 6x স্কয়ার প্লাস 3, তাই তো। এরপরে আমরা কি বের করব, dy dx এট এই বিন্দু 2,5 বিন্দু, তাহলে কত হবে, x এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে কত হবে, যদি 2 বসাই এখানে 24 প্লাস 3 27, ঠিক আছে। যদি 2 বসাই 2 স্কয়ার মানে 4, 4 ইন্টু 6 মানে 24 প্লাস 3 মানে 27। তাহলে এখানে স্পর্শকের সমীকরণ কত হবে, ফর্মুলা কি, y মাইনাস y1, আমরা কি লিখবো, y মাইনাস y1, y মাইনাস y1 মানে কত, y1 মানে হচ্ছে কত 5, ঠিক আছে। এই বিন্দুর y এর মান কত 5, y1 মানে হচ্ছে 5, y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx at x1 y1, dy dx at 2,5 আমরা বের করেছি কত 27 ইন্টু x মাইনাস x1, দেখো কত আসে x মাইনাস x1। তো x মাইনাস x1 কত, এই বিন্দুর x এর মান কত 2, বাস হিসেব করে দেবে, তাহলে হয়ে গেল, বাস। এটাই খুবই ইজি। এভাবে আমরা অভিলম্বের সমীকরণ বের করতে পারবো। আমাদের এখানে dy dx লেখা যাবে না, মাইনাস dx বাই dy লিখতে হবে, মাইনাস dx বাই dy। বুঝতে পেরেছো? এবার আরো দু একটা এক্সাম্পল নিচ্ছি আমি, দেখো আরো দু একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের।
দেখো তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দেখে এরপরে বলবো স্পর্শকের সমীকরণ আমরা শর্টকাট মেথডে বের করতে পারি, আমাদের এত কিছু করার দরকার নেই। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। স্পর্শকের সমীকরণ কি করবো আমরা শর্টকাট মেথডেই বের করবো, আমাদের ডিওয়াই ডিএক্স বের করার দরকার নেই, কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। স্পর্শকের সমীকরণে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ছাড়াও আমরা স্পর্শক বের করতে পারি, সেটা বোঝার জন্য তোমাদেরকে দেখতে হবে, তোমরা দেখতে থাকো। তো আগে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরলাম তোমাকে বললো যে কোনো বৃত্ত, বৃত্ত বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ধরলাম, এই বৃত্তের x1, y1 বিন্দুতে, এই বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমি রুল যেটা, থিওরি যেটা, সেই থিওরি দিয়ে করাচ্ছি, তারপরে শর্টকাট মেথড বলছি, ঠিক আছে? তো থিওরি হিসেবে প্রথমে করছি। থিওরি হিসেবে যদি আমরা করতে চাই, আমাদের কি করতে হবে, ডিওয়াই ডিএক্স বের করতে হবে অ্যাট x1, y1। তো ফার্স্ট আমরা কি ডেরিভেটিভ করবো, এটাকে কত হবে, 2x হবে, x এর সাপেক্ষে করছি, 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স, রাইট সাইড কি কনস্ট্যান্ট আছে, ডিফারেন্সিয়েট করলে 0 হবে। এখান থেকে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে মাইনাস অফ এক্স বাই ওয়াই। আমাদের কোন বিন্দু দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স বের করতে হবে x1, y1 বিন্দুতে। তো ডিওয়াই ডিএক্স অ্যাট x1, y1, ডিওয়াই ডিএক্স অ্যাট x1, y1। x এর জায়গায় কি লিখবো, x1 লিখবো, y এর জায়গায় y1 লিখবো, ঠিক আছে? তো এখন আমরা স্পর্শকের সমীকরণ বের করব। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে y মাইনাস y1, y1 বলতে এখানে y1ই বোঝাবে, ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স অ্যাট x1, y1 মানে মাইনাস x1 বাই y1, ঠিক আছে? ডিওয়াই ডিএক্স অ্যাট x1, y1 কত, মাইনাস x1 বাই y1। তো মাইনাস x1 বাই y1 ইন্টু x মাইনাস x1, ফর্মুলাতে কি ছিল, x মাইনাস x1, যেহেতু এখানে x1ই আছে তাই এখানে x1 দিলাম। এরপরে আমরা একটু গুণ করে দিচ্ছি, দেখো এদিকে গুণ করলে y1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস x x1 প্লাস x1 স্কোয়ার। এবার এখানে কোন কোন টার্মস গুলোতে ভেরিয়েবল আছে, মানে চলরাশি আছে, এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল চলরাশি, x1, y1 এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, যেহেতু এখানে বিন্দু ফিক্সড করে দেওয়া আছে x1, y1। তো ভেরিয়েবল কোথায় কোথায় আছে, দেখো ভেরিয়েবল আমাদের আছে এই টার্মে ভেরিয়েবল আছে আর এই টার্মে ভেরিয়েবল আছে। তো ভেরিয়েবল যে টার্মগুলোতে আছে এই টার্মগুলো আমরা লেফট সাইডে লিখে নিচ্ছি, এটাকে x1 লিখতে পারি, প্লাস এটাকে y1 আছে, আর মাইনাস y1 স্কোয়ারকে রাইট সাইডে লিখছি, কত হবে x1 স্কোয়ার, এটা প্লাস y1 স্কোয়ার হয়ে যাবে। এরপরে দেখো x x1 প্লাস y1 ইকুয়ালস টু রাইট সাইড কত আছে, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটা হচ্ছে রাইট সাইডে আছে। এবার দেখো x1, y1 বিন্দু তো এই বৃত্তের উপর আছে, তাই তো? x1, y1 বিন্দু যেহেতু এই বৃত্তের উপর আছে, তাহলে x1, y1 বিন্দু বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তো x1, y1 বিন্দু যদি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আমরা কি লিখবো, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার লিখতে পারি, তাই না? তো এখানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার লিখতে পারি। তো স্পর্শকের সমীকরণ বের করার সময় আমাদের এইটুকু কাজ করতে হবে, আমরা মেন সমীকরণ থেকে আমরা মান বসিয়ে দেবো, মেন সমীকরণ থেকে আমরা এইটুকুর মান পাবো, এইটুকুর মান আমরা এখানে বসিয়ে দেবো। অন্যান্য সমীকরণের যখন আমরা স্পর্শক বের করব কোনো বিন্দুতে, তখনও আমাদের এই স্টেপ আমরা করতে পারবো মেন সমীকরণ থেকে। মেন সমীকরণে এই বিন্দু যদি আমরা বসিয়ে দিই, আমরা এখানে কিছু একটা রাশি পাবো, যেই রাশি আমাদের সমীকরণ নির্ণয় করার সময় আসবে। তো এখানে আমরা এই বিন্দু বসিয়ে যেটুকু পাবো সেটুকুর মানকে আমরা বসিয়ে দেবো, সেটা স্পর্শকের ক্ষেত্রে হবে, অভিলম্বের ক্ষেত্রে হবে না। আমরা এই নিয়ম আমরা স্পর্শকের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, অভিলম্বের ক্ষেত্রে আমাদের এরকম একই রকম আসবে না, ঠিক আছে? যেমন এখানে কত আসলো, x1 স্কোয়ার, স্পর্শকের সমীকরণ নির্ণয় করেছিলাম, আমাদের আসলো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তো এই x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার আমরা এই বিন্দু এই সমীকরণে বসালে আমরা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার পাবো। এরকম কেসগুলো শুধু স্পর্শক নির্ণয় করার সময় আমরা করতে পারবো, অভিলম্ব নির্ণয় করার সময় আমাদের এরকম এই মেন সমীকরণের মতো আকার আসবে না। বুঝতে পেরেছো? তো এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ। এবার দেখো শর্টকাট রুল, দেখো শর্টকাট আমরা স্পর্শকের সমীকরণ শর্ট নিয়মে বের করতে পারবো, ঠিক আছে? দেখো ভালো করে, আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। শর্ট নিয়ম হচ্ছে কোন সমীকরণের যখন আমাদের স্পর্শক x1, y1 বিন্দুতে স্পর্শক নির্ণয় করতে বলবে, ঠিক আছে? x1, y1 বিন্দুতে যদি স্পর্শক নির্ণয় করতে বলে, আমরা সরাসরি এই সমীকরণের স্পর্শক লিখে দিব। আমরা কিভাবে লিখব,
যে টার্মের মধ্যে এক্স স্কোয়ার থাকবে, এখানে x1 y1 বিন্দু আছে, টার্মে যদি এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখবো এক্স, এই বিন্দুর এক্স এর মান এক্স লিখবো, তার সাথে লিখবো এই বিন্দুর এক্স এর মান, বিন্দুর এক্স এর মান কত x1, এক্স লিখবো, x1 লিখবো, ঠিক আছে, প্লাস যা আসে চিহ্ন তাই দেবো প্লাস, এরপরে কত ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো ওয়াই, আর এই বিন্দুর ওয়াই এর মান, যে বিন্দুতে নির্ণয় করতে বলবে সেই বিন্দুর ওয়াই এর মান ওয়াই y1, তাহলে কি পেলাম x1 প্লাস y1, তারপরে কনস্ট্যান্ট যেরকম থাকবে সেরকমই আমরা লিখে দেব। তো এক লাইনেই আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারলাম। এবার কোন ক্ষেত্রে কি লিখতে পারবো সেটা বলছি তোমাদেরকে। দেখো কোন ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো। দেখো যদি এক্স স্কোয়ার থাকে, সমীকরণে যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য এক্স স্কোয়ারের জায়গায় বিন্দু যদি আমাদের x1 y1 হয়, তাহলে স্পর্শকের সমীকরণে আমরা বসাবো x1, ঠিক আছে। সমীকরণে যদি ওয়াই স্কোয়ার থাকে, তাহলে স্পর্শক নির্ণয় করার সময় বিন্দু যদি x1 y1 হয়, তাহলে আমরা লিখবো স্পর্শকের সমীকরণে লিখবো y1। এবার সমীকরণে যদি x যুক্ত পদ থাকে, এখানে যেমন x যুক্ত পদ নেই, যদি x যুক্ত পদ থাকতো তাহলে 2x এর জায়গায় যদি x যুক্ত পদ থাকে 2x এর জায়গায় আমরা x প্লাস x1 লিখবো, ঠিক আছে। 2x এর জায়গায় আমরা লিখবো x প্লাস x1। সমীকরণে যদি y যুক্ত পদ থাকে, যদি y যুক্ত পদ থাকে 2y এর জায়গায় আমরা লিখবো y প্লাস y1, ঠিক আছে। আবার সমীকরণে যদি xy যুক্ত পদ থাকে, তাহলে 2xy এর জায়গায় আমরা লিখবো xy1 প্লাস yx1, ঠিক আছে। যদি 2xy মানে xy যুক্ত পদ থাকে, তাহলে আমরা 2xy এর জায়গায় লিখবো xy1 প্লাস yx1। এগুলো হচ্ছে শর্ট নিয়ম। এবার এক্সাম্পল নিচ্ছি একটা। তোমাদের মনে করো নির্ণয় করতে বললো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই বক্রের একটা বৃত্তের সমীকরণ x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বললো। আমরা এখানে শর্ট মেথড অ্যাপ্লাই করতে পারবো। যদি শর্ট মেথড অ্যাপ্লাই না করি, আমাদের dydx বের করতে হবে। dydx বের করার পরে dydx at x1 y1 বের করতে হবে। তারপরে আমাদের এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে y মাইনাস y1 ইকুয়ালস টু dydx at x1 y1 ইন্টু x মাইনাস x1। এই ফর্মুলাতে বসাতে হবে, বসিয়ে হিসেব করে শেষে কিছু মান বসাতে হবে। সেই মান বসিয়ে আমরা কিছু একটা সমীকরণ পাবো, ঠিক আছে। এবার আমরা যদি সেই নিয়ম করতে না চাই, শর্ট মেথড করতে চাই, যদি আমাদের শুধু স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তাহলে আমরা এখানে শর্ট মেথড অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে করব দেখো, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখবো x1, ওয়াই স্কোয়ার এর জায়গায় লিখবো y1 প্লাস এখানে g আসে 2x আসে। যদি 2 না থাকতো, এটা হচ্ছে x যুক্ত পদ, ঠিক আছে, এটা হচ্ছে x যুক্ত পদ। এবার এখানে 2 আসে, যদি 2 না থাকতো আমরা হাফ দিয়ে 2 দিয়ে দিতাম, ঠিক আছে। তো 2 আসে যেহেতু, তো g কে আগে লিখবো, 2x এর জায়গায় আমরা লিখবো x প্লাস x1 প্লাস এখানে 2y আসে, f আসে, f কে লিখে নিচ্ছি, 2y এর জায়গায় আমরা লিখবো y প্লাস y1। আর কনস্ট্যান্ট টার্ম যেরকম ছিল সেরকমই থাকবে, কনস্ট্যান্ট যেরকম ছিল সেরকমই থাকবে। রাইট সাইডে ইকুয়াল 0 ছিল, ইকুয়াল 0ই থাকবে। এটা হচ্ছে এই বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আমরা এভাবে শর্ট মেথডে করতে পারবো স্পর্শক। আর এই শর্ট মেথড শুধু স্পর্শকের ক্ষেত্রে আসে, অভিলম্বের ক্ষেত্রে নেই, ঠিক আছে। তোমরা অভিলম্বতে যদি এরকম শর্ট মেথড করতে চাও, তোমাদের ভুল হবে, বুঝতে পেরেছো। যদি আমাদের ডিরেক্ট কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, আমরা এভাবে বের করতে পারবো। কিন্তু যদি প্রবণতা বের করতে বলে বা অন্য কিছু দিয়ে বের করতে বলে, তখন অন্য কিছু বের করতে বললো, তখন আমরা তো শর্ট মেথড অ্যাপ্লাই করতে পারবো না। এটা শুধু অ্যাপ্লাই করতে পারবো স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য কোনো বিন্দুতে। এবার দেখো, এর পরের টপিক তোমাদের আমি বলছি। পরের টপিকে কি আছে দেখো। অনেক সময় কোনো বৃত্তের ক্ষেত্রে তোমাদের বলতে পারে যে এই বৃত্তের বাইরে কোনো বিন্দু দেওয়া আছে, সেই বাইরের বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। কিরকম দেখো, বৃত্ত দেওয়া আছে, কোনো বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে কোনো বৃত্ত। এই বৃত্তের বাইরে কোনো বিন্দু আসে, এই বৃত্তের বাইরে কোনো বিন্দু আসে, বললো যে এই বাইরের এই বিন্দু থেকে বৃত্তের উপর যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তো বৃত্তের উপর স্পর্শক, এই বিন্দু ধরলাম পি বিন্দু,
বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে x1, y1, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। তো এই বিন্দু থেকে আমাদের বৃত্তে স্পর্শক অঙ্কন করতে হবে। তো এই বিন্দু থেকে যদি আমরা বৃত্তে স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শক হবে এরকম হবে। শুধু স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হবে। স্পর্শক বলতে তো এটা সরলরেখা অসীম পর্যন্ত বিস্তৃত, সম্পূর্ণ দৈর্ঘ্য তো নির্ণয় করা সম্ভব না, যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্যই হবে না কোনো। এই বাইরের বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে বলবে। ধরলাম এটা এই বিন্দু, এইটুকু দূরত্ব নির্ণয় করতে বললো। কোশ্চেনে কি দেওয়া থাকবে? কোশ্চেনে এই বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে। বৃত্তের সমীকরণ মনে করো দেওয়া আছে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, বলবে বাইরের কোন বিন্দু x1, y1 কোশ্চেনে দেওয়া থাকবে, বলবে এই বিন্দু থেকে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ডিরেক্ট ফর্মুলাতে বসিয়ে করতে পারি। এবার ফর্মুলা কিভাবে আসবে? আগে ফর্মুলা লিখে দিচ্ছি, তারপরে ফর্মুলা কিভাবে আসবে সেটা বলছি। দেখো, আগে ফর্মুলা লিখে দিচ্ছি। তো এই দূরত্ব PA হবে, এখানে PA হবে রুট দিয়ে দিবে, ঠিক আছে, রুট দিয়ে দিবে। এবার কি করবে? এই সমীকরণে জাস্ট x আর y এর জায়গায় এই বিন্দু বসিয়ে দেবে। x আছে x1, বিন্দু যেহেতু x1, y1, x1, তাহলে x1² + y1² + 2gx1 + 2fy1 + c। যদি এটা রাইট সাইডে কনস্ট্যান্ট থাকতো সেটাকে লেফট সাইডে নিয়ে এসে লিখতে হবে। যখন এখানে মাইনাস, লেফট সাইডে নিয়ে আসলে মাইনাস হতো, মাইনাস দিয়েই লিখতে হতো। তো এটাই হচ্ছে আমাদের PA এর মান, মানে এই স্পর্শকের স্পর্শবিন্দু পর্যন্ত দূরত্ব। এবার আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারবো? যদি ফর্মুলাতে বসিয়ে করতে চাও ডিরেক্ট বসিয়ে দিবে, অঙ্ক শেষ। যদি ভাবো যে কিভাবে আসবে, তাহলে দেখো কিভাবে আসবে সেটা বোঝার জন্য বৃত্তের কেন্দ্র, এখানে কেন্দ্র আছে, সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমরা সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? -g, -f। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, যেহেতু সমীকরণ এরকম আকারে আসে। তো বললাম কেন্দ্রের নাম হচ্ছে O, পেলাম। ব্যাসার্ধ পাবো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ OA, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ OA। ব্যাসার্ধ কত? OA √g² + f² - c। 11-এ পড়েছো তোমরা। এটা হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের সমীকরণ যদি এত হয় তাহলে ব্যাসার্ধ হবে √g² + f² - c। এবার এই স্পর্শক আর ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। এই ব্যাসার্ধটাই এখানে অভিলম্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। ব্যাসার্ধ এখানে কি অভিলম্ব হিসেবে, এটাই অভিলম্ব, ব্যাসার্ধটাই এখানে অভিলম্ব। এবার এইটুকু দূরত্ব আমরা বের করতে পারবো, যেহেতু P বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, O বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। OP আমরা বের করতে পারবো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, ঠিক আছে। কি লিখবো? x1 মাইনাস প্লাস হয়ে যাবে g অত হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে f এত হোল স্কোয়ার। এপিটা এখানে ভূমি হিসেবে কাজ করছে, তাই তো। এপি হচ্ছে এখানে ভূমি। তো এপি ইকুয়ালস টু কত হবে? এপি ইকুয়ালস টু হবে রুট PO। ওপি হচ্ছে এখানে এই ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে, হাইপোটেনাস, ঠিক আছে। ওপিটা কি হাইপোটেনাস বা অতিভুজ, তাহলে কি লিখবো? OP² √OP² মাইনাস √OP² মাইনাস AO² বা OA²। যদি এই মানগুলো বসিয়ে আমরা হিসেব করি, ওপি পেয়েছি এত, ওপি স্কোয়ার করবো, ঠিক আছে। ওএ পেয়েছি এত, ওএ কে স্কোয়ার করবো। স্কোয়ার করে যদি আমরা দেখি আমাদের এটাই চলে আসবে। দেখো ওপি মানে কত? এত, ঠিক আছে। যদি এটাকে স্কোয়ার করি, স্কোয়ার করলে শুধু রুট উঠে যাবে, তাহলে কি লিখবো? এইটুকু থাকবে x1 + g এত হোল স্কোয়ার প্লাস y1 হবে এখানে y1 + f এত হোল স্কোয়ার। এটা গেল আমাদের শুধু OP² মাইনাস কি লিখবো? OA²। ওএ মানে কত? এত, ঠিক আছে। তো এখানে যদি আমরা রুট মানে এইটুকুকে স্কোয়ার করবো, এটুকুকে স্কোয়ার করলে শুধু g², যেহেতু সামনে মাইনাস আসছে এখানে মাইনাস হবে, -f², এটা +c হয়ে যাবে। এবার এখানে যদি আমরা স্কোয়ার করি, জাস্ট আমাদের এইটুকু কাজ করতে হবে, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। এখানে আমরা x² পাবো, তাই তো। তারপরে কি পাবো? এখান থেকে আমরা y² পাবো, মানে এখান থেকে x1² পেলাম, এখান থেকে y1² পেলাম। এরপরে এখান থেকে 2gx1 পাবো, দেখো 2gx1, তাই তো। এখান থেকে আমরা 2fy1 পাবো।
এবার এখান থেকে আমরা জি স্কোয়ার পাবো, এখান থেকে এফ স্কোয়ার পাবো। এই জি স্কোয়ার এফ স্কোয়ার কেটে যাবে, দেখো এখান থেকে আমরা জি স্কোয়ার পাবো, এখান থেকে আমরা এফ স্কোয়ার পাবো। জি স্কোয়ার আর এফ স্কোয়ার কেটে যাবে, শুধু পরে প্লাস সি পড়ে থাকবে। তো দেখো এটাই চলে আসলো। এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শবিন্দু পর্যন্ত। যদি বৃত্তের সমীকরণ এরকম আকারে দেওয়া থাকতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, বললো যে বাইরের বিন্দু পি, এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো সেক্ষেত্রে ফর্মুলা হবে আমাদের রুট এখানেও দিতে হবে, এক্স এর জায়গায় এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো, এক্স ওয়ান স্কোয়ার হবে প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হবে। এখানে এ স্কোয়ার রাইট সাইডে ছিল, এ স্কোয়ারকে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে মাইনাস এ স্কোয়ার হবে। এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। তো দেখো মোটামুটি আমি তোমাদের থিওরি গুলো বুঝিয়ে দিলাম স্পর্শক অভিলম্বের। এর পরের ক্লাসে তোমরা আমার এখানকার যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো পাবে, ঠিক আছে। তোমাদের থিওরি ক্লাস এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। এমসিকিউ এর জন্য তোমরা আমার এর পরে ক্লাস দেখতে থাকবে, ওকে।